3 মিনিট আছে, 3 মিনিট আগে শুরু করি। রিফ্রেশ না করলে তো আচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি লাইভ ক্লাসে নিতে যাচ্ছি। এই একাদশ শ্রেণীর জন্য এই লাইভ ক্লাসটা বাংলা কলেজের অধ্যক্ষ মহোদয় এটার আয়োজন করেছেন। অধ্যক্ষ মহোদয় এবং প্রশাসন তোমাদের জন্য অনেক চিন্তিত যে এই দেশের এই কঠিন পরিস্থিতিতে তোমাদের লেখাপড়ার কি অবস্থা হবে। সেই জন্য আমাদের প্রিয় অধ্যক্ষ তোমাদের জন্য ফেসবুকের লাইভ ক্লাসের একটা ব্যবস্থা করেছেন। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি প্রথমেই এই লাইভ ক্লাস আয়োজনের জন্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং আইসিটি ডিভিশনের সকল শিক্ষককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সময়োপযোগী এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনা পরিস্থিতির মধ্যে নিশ্চয়ই নিজ নিজ বাসস্থানে অবস্থান করতেছো। বাংলা কলেজে তোমরা সারা দেশ থেকেই এসে ভর্তি হও। তো এখন নিজ নিজ জায়গায় সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সরকারি নির্দেশনাগুলো মেনে চলবে। তো আমাকে হয়তো সবাই চিনো। এখানে সায়েন্স গ্রুপের যারা আছে তারা আসলে কত সংখ্যক আছে আমি জানি না। যারা এই লাইভ ক্লাস দেখতেছো তারা অবশ্যই, যারা জানে না বা দেখতেছে না তাদেরকে একটু জানাই দিবা, যার কাছে যে মোবাইল নাম্বার আছে একটু জানাবা। এই ক্লাসের ভিডিওগুলো থাকে, তোমরা এগুলা দেখে বাসায় কিছুটা হলেও চর্চা করবা। পড়ালেখা থামানো যাবে না, সুস্থ থাকবে এবং তোমার নিজেদের লেখাপড়া চালিয়ে যাবে। তো আজকে আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় এটা নিয়ে আলোচনা করব। এখানে আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রতিসরণ সম্পর্কে এর আগে আমি কিছু ক্লাস নিয়েছিলাম, এখন তারই একটা অংশ হিসেবে আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রিজম নিয়ে আলোচনা করব। তোমরা আমার হাতে একটি বস্তু দেখতে পাচ্ছ, এই বস্তুটা নিশ্চয়ই তোমরা চিনতে পারতেছো, এটা আসলে প্রিজম। এটার আসলে তল আছে মোট 5টা। এই 5টা তলের মধ্যে 2টা অস্বচ্ছ আর বাকিগুলো স্বচ্ছ তল। তো প্রথমেই আমরা আসি যে প্রিজম কাকে বলে। প্রিজম হচ্ছে দুটি হেলানো তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। দুটি হেলানো তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আবার বলি, দুটি হেলানো তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। প্রিজমের যে কোনো একদিক থেকে আলো আসবে, হেলানো তলে অপর তল দিয়ে আলোটা প্রতিসরিত হয়ে বের হয়ে যাবে। এখানে 2বার প্রতিসরণ ঘটে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রিজম কোণ। প্রিজম কোণ হচ্ছে 2 হেলানো তলের অন্তর্ভুক্ত যে কোণটা, সেটাই হচ্ছে আসলে প্রিজম কোণ। 2টা হেলানো তলের যে অন্তর্ভুক্ত কোণ সেটাই হচ্ছে প্রিজম কোণ, বা এটাকে প্রতিসারক কোণও বলা যায়। আর একটা সমতল দ্বারা যদি প্রিজমকে লম্বভাবে ছেদ করা হয় তাহলে এটাকে বলা হবে, যেই তল পাওয়া যাবে সেটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। তো এটা আমরা এখন বোর্ডের মাধ্যমে
আমরা এই জিনিসটাকে উপস্থাপনা করতেছি। তো আমি এখন বোর্ডে চলে যাচ্ছি রশ্মি চিত্রগুলা ঠিকমতো দেখানোর জন্য। এখানে দেখো একটা প্রিজম ছবি আঁকা আছে, এখানে দুইটা হেলানো তল আছে। এই কোণটাকে আমরা বলবো প্রিজম কোণ, এবং এইখানে এই যে এ বি সি এইটা হবে আমার প্রিজমের প্রধান ছেদ। আমি যে কোনো তল এখানে সোজাসুজি আঁকি না কেন, এটা হবে আমার যেই সেটটা আমরা পাবো সেটা হবে আমার প্রিজমের প্রধান ছেদ। এ বি সি হবে আমার প্রিজমের প্রধান ছেদ, এবং বি এ সি এই কোণটা হবে আমার প্রিজম কোণ। প্রিজম কোণ সম্পর্কে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা প্রিজম কোণ এবং প্রিজম কাকে বলে এবং প্রধান ছেদ কি, এই তিনটা জিনিস আমরা শিখলাম। তো এখন একটা প্রিজমে কিভাবে রশ্মি চিত্র আঁকা যায় সেইটা দিকে আমরা চলে যাই। একটা প্রিজমের রশ্মি চিত্র, এটা আমাকে বুঝতে হবে। এইটাতে আমরা এখন প্রধান ছেদ আঁকবো, প্রিজমের প্রধান ছেদ আঁকবো। এটা দেখো, এটা হচ্ছে এবিসি একটি প্রিজমের প্রধান ছেদ। এখানে তির্যকভাবে একটি আলোক রশ্মি আমরা যদি আঁকি এইভাবে, এই আলোটা আমরা একটা নাম দেই আলোর রশ্মিটা পিকিউ রশ্মি। এইটা সরাসরি চলে যাবে, এই পথে চলে যাওয়ার কথা, এটাকে আমরা একটা নাম দিলাম ইউ। অর্থাৎ পিকিউ আলোক রশ্মিটা, এটা আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিই। তীর চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি যে আলোক রশ্মিটা পিকিউ পথে আসছে এবং সেটা সোজা ইউ পথে যাওয়ার কথা, ইউ পথে যাওয়ার কথা। তাহলে কিন্তু বাধাটা পাইছে। আমরা এখানে ধরে নেই যে প্রিজমের, ধরি প্রিজমের উপাদানের প্রতি স্মরণাঙ্ক, সংক্ষেপে স্মরাঙ্ক বললে হবে, হচ্ছে মিউ, আর এই দুই পাশে বায়ু আছে। তাহলে সে আসলে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। যেহেতু সে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে সে অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে অবিলম্ব কোথায়? এই অবিলম্ব আমাকে আঁকতে হবে। এখন এই অবিলম্বটা আসলে আমরা এইটা দিয়ে দেখাইতে যাচ্ছি। অবিলম্ব এটা হচ্ছে এবি তলের উপরে লম্ব। আমি যদি এবি তলটা যেহেতু বাঁকা, আমার অবিলম্বটা কিন্তু দেখতে বাঁকা মনে হচ্ছে, এটা আসলে একটা অবিলম্ব। এটাকে আমরা একটা নামকরণ করলাম NO অবিলম্ব। তাহলে আলোক রশ্মিটা অবিলম্বের দিকে যদি বাঁকাতে হয়, তাহলে তাকে অবশ্যই এইরকম কিছু একটা ভাবে বাঁকাইতে হবে। তাহলে এই দিকে সেই কিউ থেকে আমরা এই দিকে একটা নামকরণ করি, সেটা কথা এটা আর পি কিউ আর পথে চলে যাবে। আমরা জানি যে অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ তৈরি করে তাকে প্রিজম কোণ বলে। তাহলে এটা হচ্ছে আপতন কোণ। তাহলে আমার আপতন কোণ হচ্ছে এইখানে, এইটা হবে আমার আপতন কোণ। এটাকে আমি একটা নাম দিলাম I1, যেহেতু আমার কোণ আরো আসবে, এটাকে আমি I1 নাম দিলাম। I1টা হচ্ছে আমার আপতন কোণ। আর এই যে প্রতিসরিত রশ্মিটা QR, এই QR প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের সাথে কিন্তু এই দিকে একটা কোণ তৈরি করছে। এই কোণটা কিন্তু হবে R1। এইটা আমরা প্রথম প্রতিসারক কোণ, প্রথম তলে প্রতিসারক কোণ হিসেবে চিহ্নিত করব, R1 হিসেবে। তারপরে কি ঘটলো? যেহেতু মাধ্যমটা সমসত্ব, QR সোজা হবে। QR থেকে যখন আলোটা বেরোতে যাবে, তখন আরেক প্রতিসরণের যে ঘটনা সেটা আরেকবার ঘটবে। ওইখানে যদি আমরা আরেকটা অবিলম্ব আঁকি আর বিন্দুতে আমরা আরেকটা অবিলম্ব আঁকবো। আর বিন্দুতে আমরা যদি আরেকটা অবিলম্ব আঁকি, এই দিকে দেখো, এটা মোটামুটি ভাবে আমরা N' O নাম দিলাম।
অবিলম্বটা আঁকলাম কেন? কারণ আলোক রশ্মিটা এখন কোন পথে যাবে সেটাকে বুঝতে হবে, বোঝানোর জন্য আমরা এটা আঁকছি। তাহলে এই যে আলোটা কিউআর আলোটা এখন বের হয়ে যাবে, অর্থাৎ সে এখন ঘন থেকে হালকাতে চলে যাবে। যেহেতু সে ঘন থেকে হালকাতে যাবে, তাহলে প্রতিসরণের যে নিয়ম তাতে বলা হয়েছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে সে দূরে সরে যাবে। তাহলে সে তার পথ আবারও পরিবর্তন করলো এবং সে অবিলম্ব থেকে দূরে সরে গেল। এটা আমরা একটা নামকরণ করি, আর এস পথে চলে গেল। তাহলে আর এস হচ্ছে নির্গত রশ্মি, আর এস হচ্ছে নির্গত রশ্মি। এখানেও কিন্তু দুইটা কোণ তৈরি করলো, এখানেও দুইটা কোণ তৈরি হয়েছে। নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি হয় সেটাকে আমরা নির্গত কোণ বলতে পারি, সেটাকে আমরা I2 নাম দিলাম, I2। এবং ওই যে দ্বিতীয় তলে যে আপাতন কোণ, এটাকে আমরা দ্বিতীয় প্রতিসারক কোণ হিসেবে বলতে পারি। দ্বিতীয় তলের যে আপাতন কোণ সেটা হচ্ছে R2, এটা হবে R2। এটার সাথে এটার একটা মিল আছে, সেই জন্য আমরা এটাকে R2 নামকরণ করলাম। দ্বিতীয় তলের যে এটা আসলে প্রতিসারক, কারণ আমরা যদি এসআর পথে আলোটাকে নির্গত করতাম তাহলেও সে কিন্তু একই পথে আসতো, এই কারণে এটাকে R2 নাম দেওয়া হয়েছে, R1 এর সাথে মিল রেখে। তাহলে আলোক রশ্মির এখানে গমন পথটা দাঁড়াচ্ছে PQRS। লক্ষ্য করো, আলোক রশ্মির গমন পথ, হ্যাঁ, তাহলে আলোক রশ্মিটা যাচ্ছে কোন পথে? PQRS পথে যাচ্ছে, PQRS পথে যাচ্ছে। এখন এইখানে আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, সেটাকে আমরা বলি বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ, এটাকে আমরা সাধারণত ডেল্টা দ্বারা চিহ্নিত করে থাকি। এখন আমি বিচ্যুতি কোণের সংজ্ঞাটা বলি। বিচ্যুতি কোণ হচ্ছে আপতিত রশ্মিকে সামনের দিকে বাড়ালে এবং নির্গত রশ্মিকে পেছনের দিকে টানলে যে অন্তর্ভুক্ত কোণের সৃষ্টি হয় তাকে বিচ্যুতি কোণ বলে। অর্থাৎ আপতিত রশ্মিকে সামনের দিকে বাড়ালে, আপতিত রশ্মি দেখো PQU পথে যাচ্ছে, সেটা ইউ পথে না যে RS পথে চলে যাওয়াতে RS কে যদি আমি পিছনের দিকে টানি, RS রশ্মিটাকে যদি আমরা একটু পিছনের দিকে টানি, তাহলে এইখানে সে একটা কোণ তৈরি করলো, অন্তর্ভুক্ত কোণ, বা এরকম যদি আমি একটু বড় করে দেখাই, এইখানে একটা অন্তর্ভুক্ত কোণ তৈরি হইল, সেটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। এই বিচ্যুতি কোণটা, এটাকে আমরা ছবিতে আমরা বলি, এটা হচ্ছে ইউ, এইখানে একটা নাম দিয়ে দিই UTS। এই UTS এটা হচ্ছে আমার বিচ্যুতি কোণ। তাহলে আর সংজ্ঞাটা আরেকবার বলি, বা সংখ্যাটা আরেকটু সংক্ষেপে যদি বলি, প্রিজমে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি কোণ বলে। এটা হচ্ছে অত্যন্ত সংক্ষেপে সংজ্ঞাটা। তবে আরেকটু বিস্তারিতভাবে বললে, যে প্রিজমে আপতিত রশ্মিকে সামনের দিকে বাড়ালে এবং নির্গত রশ্মিকে পিছনের দিকে টানলে যে অন্তর্ভুক্ত কোণের সৃষ্টি হয় তাকে বিচ্যুতি কোণ বলে। এই বিচ্যুতি কোণের একটা ধর্ম হচ্ছে, এই আপাতন কোণের মান যদি আমরা বাড়াই, আপাতন কোণ যদি বৃদ্ধি করি, তাহলে এই বিচ্যুতি কোণের মানের পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে? আপাতন কোণকে বাড়ালে বিচ্যুতি কোণের মান কমে। এটা ধরো, এটা 30, 35, 40, 45, 50 ডিগ্রি, এইভাবে যদি আমরা পরিবর্তন করি আপাতন কোণকে, তাহলে এই বিচ্যুতি কোণের মান হয়তো 30-এ ছিল সে 40, 35-এ হয়েছে সে 38, এর 40 ডিগ্রিতে সে তার মান আরও কমে যাবে।
কিন্তু সব সময় কমবে না, তার মান যখন আমি 50 করব তখন তার মান আবার বাড়তে থাকবে। একটা লেখচিত্রের মাধ্যমে যদি আমরা দেখি যে আমাদের এই এক্স অক্ষ ওয়াই অক্ষ, এদিকে আমার আপাতন কোণ I1, এদিকে আমার বিচ্যুতি কোণ ডেল্টা, তাহলে এই যে একটা প্রিজম আপাতন কোণের সাথে বিচ্যুতি কোণের যে সম্পর্ক, সেইটা লেখচিত্রে আমরা এইভাবে দেখতে পারি যে অর্থাৎ আপাতন কোণের মান বৃদ্ধি করলে বিচ্যুতি কোণের মান কমবে, কিন্তু একটা পর্যায়ে আর না কমে পুনরায় আবার সে বৃদ্ধি পাবে। বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। এই সংজ্ঞাটা একটু পরই আমাদের লাগবে, এটা মনে রাখো। এইখানে এখন আমরা একটা সমীকরণে চলে যাব, কারণ আমাদের ফিজিক্সের সব কিছুই সমীকরণ ভিত্তিক হবে, এটা তোমরা জানো। তাহলে এইখানে সমীকরণে যদি আমরা যাই তাহলে একটু দেখো যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ টি কিউ আর। এই ত্রিভুজটার দিকে দেখো, টি কিউ আর ত্রিভুজটা। এই ত্রিভুজে বহিস্থ কোণ কিন্তু সেই বিচ্যুতি কোণ ডেল্টা। বহিস্থ কোণ হচ্ছে বিচ্যুতি কোণ ডেল্টা। আমরা জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান, এটা তোমরা অনেক আগেই পড়ে আসছো। বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। তাহলে এখানে এই বহিস্থ কোণের অন্তস্থ কোণ হচ্ছে এইটা একটা আর এইটা একটা, এই দুইটার যোগফল। অর্থাৎ আমি যদি এভাবে নাম দিই যে টি কিউ আর যোগ হবে টি আর কিউ, এই দুইটার সমষ্টি হবে ওই বহিস্থ কোণটা। এটা ত্রিভুজের একটা বিধি থেকে আমরা জানি। কিন্তু এই টি কিউ আর কোণটা হবে এই যে I1 থেকে R1 বিয়োগ করলে যা থাকবে তাই। এটা যদি আমি লিখি I1 মাইনাস R1 প্রথমটার জন্য, এবং অনুরূপভাবে দ্বিতীয়টার জন্য আমরা লিখব I2 বিয়োগ R2। এটার একটা ব্যাখ্যা যদি আমি এখানে দেই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা বিপ্রতীপ কোণের সৃষ্টি হয়েছে। এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কিন্তু এই রকমের বিপ্রতীপ কোণের সৃষ্টি হয়েছে, এই রকমের একটা বিপ্রতীপ কোণের সৃষ্টি হয়েছে। এই বিপ্রতীপ কোণ কিন্তু তোমরা জানো যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তার মানে I1 এর সাথে R1, I1 R1 সমান না, কিন্তু R1 এর সাথে এই কোণটা যোগ করলে যে কোণটা তৈরি হবে সেটা কিন্তু I1 এর সমান। আরেকবার বলি, R1 এর সাথে টি কিউ আর এই কোণটা যোগ করলে যেটা হবে সেটা কিন্তু I1 এর সমান। তাহলে তোমরা দেখো যে I1 যদি হয় R1 প্লাস কোণ টি কিউ আর, তাহলে নিশ্চয়ই আমরা টি কিউ আর কে আমরা I1 মাইনাস R1 লিখতে পারি। ঠিক একইভাবে অপর পাশেও R2 এর সাথে যোগ করলে যেটা হয় সেটা কিন্তু I2 এর সমান হয় বিপ্রতীপ কোণের কারণে। অতএব আমরা শুধুমাত্র টি আর কিউ কে আমরা I2 বিয়োগ R2 লিখতে পারি, তাতে আমাদের I1 R1 I2 R2 তে আমরা কনভার্ট করলাম। এখানে যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করি তাহলে I1 প্লাস I2 বিয়োগ R1 প্লাস R2, এইটা আমরা জ্যামিতিক হিসেবে করতেই পারি। এবার আমরা আরেকটু জ্যামিতিক কাজ করি। আরেকবার দেখো, তোমরা জানো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইখানে যে একটা ত্রিভুজ তৈরি হইল, কোণ ও R1 এবং R2, এই কোণটার যোগফল 180 ডিগ্রি, এটা তোমরা জানো। এইটা আমি বলতেছি ত্রিভুজ, এটা আমি বলতেছি ত্রিভুজ ও কিউ আর, ত্রিভুজ ও কিউ আর। এই ত্রিভুজের ক্ষেত্রে এই ঘটনাটা বলতেছি। আমি একটু ছবিতে দেখাই। ও কিউ আর, এই যে আরটা, ও কিউ আর, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে কোণ এ এবং কোণ ও, এই দুটার যোগফল 180 ডিগ্রি। কেন? কোণ এ কোনটা? এই যে এটা হচ্ছে কোণ এ,
আর কোণ ও তো আমরা এখানে দেখাইলাম, এটা কোণ ও। কোণ এ এবং কোণ ও এই দুইটার যোগফল 180 ডিগ্রি হবে। কেন? ওটা আবার আরেক হিসাব চতুর্ভুজের নিয়মে হয়। চতুর্ভুজ এখানে একটা ও কিউ এ আর, ও কিউ এ আর, এই একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। চতুর্ভুজের যে আকৃতিই হোক না কেন, তার চারটা কোণের টোটাল সমষ্টি হবে 360 ডিগ্রি। কিন্তু এইখানে 360 ডিগ্রির মধ্যে একটা লম্ব আছে এই দিকে। দুইটা লম্ব থাকাতে দুইটা কোণের সমষ্টি 90-90, দুইটা 90 হয়ে গেছে। অতএব দুইটা 90 যদি 360 থেকে বাদ দেয়, বাকি থাকে 180 ডিগ্রি। এই কারণে আমরা বাকি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখছি। তাহলে এখন দেখা যাচ্ছে কি এই দুইটা সমীকরণ থেকে, সুতরাং আমরা পাচ্ছি a সমান r1 প্লাস r2, এইটা আমরা পাচ্ছি। ওইটা 1 সমীকরণ, এটা 2 নং সমীকরণ দিলাম। এ কোনটা? তাহলে এই 2 যদি আমি একে ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি 1 নং থেকে যেটা পাই ডেল্টা সমান i1 প্লাস i2 মাইনাস a, এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এটা বিচ্যুতি কোণের একটা সমীকরণ। এটা দিয়ে আমাদের বিভিন্ন অঙ্ক আসবে। এখন তো প্রমাণ আসে না, এখন এটা দিয়ে সমস্যা আসতে পারে। তো আমরা আরো একটা প্রিজমের যে চূড়ান্ত সমীকরণ সেই দিকে যাই। এখন আমরা আবার ন্যূনতম বিচ্যুতির কথাটা কিছুক্ষণ আগে যে বললাম সেটাতে আসি। ন্যূনতম বিচ্যুতি কোণ যখন হবে তখন একটা শর্ত মানতে হয়। ন্যূনতম বিচ্যুতি যখন হয়, ন্যূনতম বিচ্যুতি যখন হবে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা এম। এম মানে আসলে মিনিমাম আর কি, মিনিমামের সর্বনিম্ন, ওইটাকে আমরা জাস্ট শুধু এন দ্বারাই লিখতেছি, এম। আচ্ছা, এর শর্ত হচ্ছে, শর্ত কি? i1 এবং i2, ওই যে আমরা i1 এবং i2 দেখাইলাম, এইটা সমান হবে এবং r1 সমান r2 সমান হবে। এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণের শর্ত। এই শর্তটা যদি আমরা এই শর্তটা আমরা 2 এবং 3 নং সমীকরণে প্রয়োগ করতে পারি। এটা কিন্তু শর্ত সাপেক্ষে। তাহলে 2 হতে আমরা কি পাই? 2 হতে পাই a সমান r1 প্লাস r1 সমান 2r1 অথবা 2r2, তুমি যেভাবেই লেখো। তাহলে r1 সমান r2 সমান a/2। ঠিক, তাহলে এটা পাই। আবার 3 নং থেকে আমি কি পাই? 3 নং হতে পাই ডেল্টা এম সমান i1 প্লাস i1 মাইনাস a, তার মানে হচ্ছে 2i1 মাইনাস a। তাহলে এখান থেকে আমরা দেখতেছি i1 সমান a প্লাস ডেল্টা এম বাই 2। কিন্তু সিমিলারলি আমি যদি এখানে i2 বসাই তাহলেও সেম ঘটনা। তাহলে এখান থেকে আমরা ন্যূনতম বিচ্যুতির শর্তটা প্রয়োগ করে আমরা এই যে তোমার প্রতিসারক কোণ, প্রথম প্রতিসারক কোণ এবং আপতন কোণের রাশিমালা বের করলাম। এটা r1 এবং r2-র মান সমান, i1 এবং i2-র মান সমান যখন ন্যূনতম বিচ্যুতি হয়। তাহলে যদি আমরা প্রতিসরণাঙ্কের কথায় ফিরে আসি, প্রতিসরণাঙ্ক, প্রিজমের প্রতিসরণাঙ্ক, প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক আমরা মিউ ধরে নিয়েছিলাম। প্রতিসরণাঙ্কের সংজ্ঞাটা নিশ্চয়ই মনে আছে, তারপর আমি আরেকবার ওটা বলি। প্রতিসরণাঙ্ক, এটা এই চ্যাপ্টারের শুরুতেই আমরা যখন ক্লাস ছিল তখন পড়াইছি। প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা কি? এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন
এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। নিশ্চয়ই বুঝতে পারছো বা মনে পড়েছে। এখন আমরা যদি আলোটাকে এই পৃষ্ঠ থেকে পাঠাই, PQ থেকে QR পথে পাঠাই, তাহলে এই সমীকরণটা হবে। আবার যদি আমরা বিপরীত দিক থেকে চিন্তা করতাম তাহলেও কিন্তু আমরা এরকম পাইতাম sin I2 বাই sin R2। যেটাই হোক, এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখি 4। তাহলে এইখানে আমরা এই সাইন ওই ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে যে শর্তটা পাইছে I1, সেটাকে আমরা বসাই a প্লাস ডেল্টা m বাই 2 সাইন a বাই 2। এটাই হচ্ছে আমাদের প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের সূত্র বা সমীকরণ, যেটা প্রমাণ আকারে আগে আসতো, কিন্তু এখন সৃজনশীলে এটা দিয়ে বিভিন্ন রকমের ম্যাথমেটিক্স আসবে। তারপরও প্রমাণগুলা দেখে রাখাটা দরকার, কারণ প্রমাণের উপর ভিত্তি করে যদি কোনো প্রশ্ন আসে বা ভবিষ্যতে কাজে লাগবে। তো এটা হচ্ছে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্কের সমীকরণ। এখানে মিউ হচ্ছে উপাদানের প্রতিসরণাঙ্ক, এ হচ্ছে প্রিজম কোণ, ডেল্টা এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। তো এখন আমরা এটা দিয়ে একটা গাণিতিক সমস্যা দিই বা গাণিতিক সমস্যার সমাধান করি। কিভাবে সমস্যা আসতে পারে একটা নমুনা আমি দেখাই। এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে এই প্রবলেমগুলো লিখবা পরবর্তী ক্লাসে। যেহেতু সাথে সাথে কমেন্ট করে উত্তর দেওয়া যায় না, সেহেতু আমরা পরবর্তী ক্লাসে এগুলোর উত্তর দেব। এখন একটা গাণিতিক সমস্যা ধরো যে একটি সমবাহু প্রিজমে প্রতিসরণাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? এটা আমি একটা সিম্পল একটা গাণিতিক সমাধান দিলাম যে একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সমাধান করব? তো এই সমাধানটা আমি এখানে করে দিই। সমাধানটা হবে ওই সমীকরণের সাহায্যে। যেহেতু এখানে বলা হয়েছে সমবাহু প্রিজম, তার মানে প্রিজমের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর সমবাহু প্রিজমের ক্ষেত্রে তোমরা জানো প্রিজম কোণ হবে 60 ডিগ্রি, প্রতিসরণাঙ্ক দেওয়া আছে √2। তাহলে আমাদের কাছে প্রশ্নটা হইল ডেল্টা এম অর্থাৎ ন্যূনতম বিচ্যুতির মান কত। তাহলে আমরা যদি এইখানে সূত্রটার মধ্যে এটা প্রয়োগ করি তাহলে এখানে আমরা মান বসাবো √2, এখানে আমরা মান বসাবো sin 60 প্লাস ডেল্টা এম বাই 2 sin 60/2। তাহলে একটু চিন্তা করো কিভাবে হবে। ডান দিকে লিখি। তাহলে এখানে আসবে, এখান থেকে আসবে কি √2 আর এখান থেকে আসবে sin 30। এই sin 30 কে আমরা কি করতে পারি, আচ্ছা এখানে দেখালাম sin 30 আর এখানে আসতেছে sin 60 প্লাস ডেল্টা এম বাই 2। তাহলে sin 30 এর মান নিশ্চয়ই জানো তোমরা, sin 30 হচ্ছে হাফ। তাহলে এখানে আমরা বসাবো কি হাফ। তাহলে হাফ এবং √2 এখানে একটু কাটাকাটি যাওয়ার পরে আমাদের থাকতেছে কি, আমরা ওইটা ডান দিকে লিখি, এখানে হবে 1/√2।
তোমরা জানো যে 1/√2 এটাকে যদি সাইন ইনভার্স করি আমরা, আবার এই পাশে আসি, পরবর্তী স্টেপ, বেশি নিচে গেলে হয়তো দেখা যাবে না। তাহলে আমরা যদি এটা এইভাবে করি, সাইন ডেল্টা এম বাই 2 সাইন ইনভার্স √2, এটা তোমরা জানো যে এটা হচ্ছে 45 ডিগ্রি হয়। তাহলে এর মান তো 60 ডিগ্রি আমরা আগেই বসাইছি। তাহলে এখানে 60 প্লাস ডেল্টা এম বাই 2 সমান 45 ডিগ্রি। তাহলে এখান থেকে ডেল্টা এম কত আসে? 90 বিয়োগ 60, 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ ছিল 30 ডিগ্রি। এটাই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে এই অঙ্কের উপর ভিত্তি করে আরেকটা বাড়ির কাজ দেব, একটুখানি চেঞ্জ করে। এই চেঞ্জটা, তাহলে এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, সবই ঠিক থাকবে, আমরা হালকা একটু চেঞ্জ করে দেব। তোমরা দেখো প্রশ্নটা তাহলে কি হইতে পারে। সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক একটি না দিয়ে আমি যদি এখানে দুটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √2 ও √3 হলে ন্যূনতম বিচ্যুতি কোণের পার্থক্য কত? জাস্ট এইটা। এখানে আমরা কি দিলাম যে এখানে দুটি সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক √2 আর একটা √3 হলে ন্যূনতম বিচ্যুতি কোণের পার্থক্য কত? এই ম্যাথটা তোমরা উত্তরটা শুধু আনসারটা কমেন্টসে লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা এই ক্লাসটা দেখছো এবং কারা কারা এই সমস্যা সমাধান করেছো। তাহলে এইটা মুছে ফেলি, আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই। আমাদের হাতে আরো 10 মিনিট সময় আছে, আমরা আরেকটু সামনে অগ্রসর হই। যদি না বোঝো তাহলে ভিডিওটা আরো 2-3 বার দেখবে, এটা যেহেতু থাকবে, এটা আরো কয়েকবার দেখলে এটা নিশ্চয়ই সমাধান বুঝতে পারবে। এবার আমরা প্রিজমেরই একটু অন্য দিকে যাই, সরু প্রিজমের কথা বলি। সরু প্রিজম কখন হবে? যখন প্রতিসারক কোণের মান বলা হয় 6 ডিগ্রি, তো 10 ডিগ্রির নিচে হইলেও হবে, মানে বিলো 10 ডিগ্রি হলে তাহলে ওই প্রিজমকে আমরা সরু প্রিজম বলবো। অর্থাৎ প্রিজমটা অনেক ছোট হয়ে আসবে, এই জায়গাটার কোণটা আরো ছোট হয়ে আসবে। সরু প্রিজমের ক্ষেত্রে তোমার সাইন I1 কোণগুলো অনেক ছোট ছোট হয়ে যায়, এবং তোমরা জানো যে রেডিয়ানে প্রকাশিত কোণের মান আর সাইন কোণের মান প্রায় সমসাময়িক, যখন কোণটা ক্ষুদ্র হয়। 1 থেকে 6 ডিগ্রির মধ্যে হলে বেশি ভালো হয়। সাইন I1 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু I1 এবং সাইন R1 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু R1। অনুরূপভাবে ওই সাইন I2 হবে এবং সাইন R2 সমান হবে। তাহলে আমরা 4 নং সমীকরণ যেটা লিখে রাখছিলাম সেখান থেকে আমরা একটু হিসাব করি। তাহলে 4 নংকে লেখা যায়, আগের যে 4 নং থেকে আমরা দেখি যেখানে I1/R1 সমান I2/R2, এইটা লেখা যায়। এইটা যদি আমরা এখানে লিখি তাহলে I1 সমান মিউ R1, এবং আমরা আরো লিখতে পারি I2 সমান মিউ R2। তাহলে এটা কেন বের করলাম? এটা দিয়ে আসলে আমরা আরেকটা কাজ করব, আমরা এর আগের সমীকরণটায় ফিরে যাই। মনে আছে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এটা আমরা যখন পেয়েছিলাম এই সমীকরণটা। সরু প্রিজমের ক্ষেত্রে এর দৃশ্যটা কি হয়? এখানে কিন্তু ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটবে না, ন্যূনতম বিচ্যুতি হবে না, এখানে নর্মাল বিচ্যুতি কোণের কথাই বলা হচ্ছে। সেক্ষেত্রে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে মিউ R1 প্লাস মিউ R2 মাইনাস A।
তাহলে আমরা যদি এখানে মিউ কমন নিই R1 প্লাস R2 মাইনাস এ, এবং যদি আমরা এখানে R1 প্লাস R2 তো আমরা কিছুক্ষণ আগে এ বলেছিলাম একবার, তাহলে দেখা যাচ্ছে যে মিউ কমন নিলে না সরি এ কমন যাবে, তাহলে এখান থেকে আসছি যে মিউ মাইনাস 1 ইন্টু এ। এটা আমি আরেকটু স্পষ্ট করে উপরে লিখি, তাহলে আমরা আরেকটা সমীকরণ এখানে পেলাম, সেটা হচ্ছে বিচ্যুতি কোণের আরেকটা সমীকরণ। এতগুলো সমীকরণের কেন প্রয়োজন, কখন কোনটা দিয়ে আসলে অঙ্ক আসবে, কোন সমস্যা তোমার সমাধান করতে গেলে কোন সূত্রটা লাগবে, এটা আসলে বলা মুশকিল। তো এটা দিয়েও এক সমাধান হইতে পারে, গাণিতিক সমস্যা হইতে পারে, সৃজনশীল প্রশ্ন হইতে পারে। এটা হচ্ছে বিচ্যুতি কোণের সাথে সরাসরি মিউ এবং প্রিজম কোণ। তাহলে এখানে তোমার মিউ আর এর মান দেওয়া থাকলে বিচ্যুতি কোণ পাবা, বিচ্যুতি কোণ মিউর মান দেওয়া থাকলে এর মান পাবা, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ। হ্যাঁ, এটা যদি আমরা এবার একটু বিচ্ছুরণের কথা বলি, প্রিজমের একটা ব্যবহার হচ্ছে যে প্রিজমে আলোক রশ্মি বিচ্ছুরিত হয় এবং সেখানে বর্ণালীর সৃষ্টি হয়। এইদিকে আমি একটু বর্ণালীর ছবিটা দেখাই। যদি আমরা একটু বর্ণালীর ছবিটা দেখাই, একটা প্রিজমে যখন সাদা আলো বা যৌগিক আলো এসে পড়ে, সাদা বা যৌগিক অর্থাৎ একাধিক মৌলিক রঙের সংমিশ্রণে যে আলোটা আর কি, এরকম কোনো সাদা বা যৌগিক আলো পড়ে, তাহলে আমরা জানি যে প্রিজমের মধ্য দিয়ে এখানে 7টা রঙে বিভক্ত হয়। তো 7টা রঙের এইদিকে হবে তোমার লাল, আর এটা হবে বেগুনি, বেগুনিটা সবচেয়ে বেশি বিচ্যুত হয়। তো এখানে আসলে রশ্মিটা যাওয়ার কথা ছিল সরল পথে, লাল আলো এখানে একটা বিচ্যুতি কোণের সৃষ্টি করে, এটা লাল আলোর বিচ্যুতি, আর একটা বেগুনি আলো বিচ্যুতি কোণের সৃষ্টি করে, বেগুনি আলোর বিচ্যুতিটা বড়, এটা ভায়োলেট হচ্ছে বেগুনি, 7টা রঙের বিশ্লিষ্ট হয়। তাহলে যৌগিক আলো বা সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় যে বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হওয়ার পদ্ধতিকে আলোর বিচ্ছুরণ বলে, এবং যে বিভিন্ন রঙের যে পট্টি তৈরি হয় তাকে বর্ণালী বলে। তা আমি একটা সমীকরণ দেখাইতে চাচ্ছি। হ্যাঁ, সমীকরণে যদি একটু যাই, যে যদি আমরা বেগুনি আলোর জন্য বিচ্যুতি হিসাব করি, বেগুনির জন্য বিচ্যুতিটা হবে মিউ বিবি, যেহেতু আমরা জানি যে তোমার প্রতিসরাঙ্ক আলোর রঙের উপর নির্ভর করে, রং পরিবর্তন হলে প্রতিসরাঙ্কের মানও পরিবর্তিত হয়। আর লাল আলোর জন্য হচ্ছে মিউ আর মাইনাস এ। এইটা এইখানে একটা সংজ্ঞা আছে আবার, কৌণিক বিচ্ছুরণ, সেটা হচ্ছে বেগুনি আলোর বিচ্যুতি এবং লাল আলোর বিচ্যুতি কোণের পার্থক্যকে কৌণিক বিচ্ছুরণ বলে। আমি আরেকবার বলি, বেগুনি আলোর বিচ্যুতি এবং লাল আলোর বিচ্যুতির পার্থক্যকে কৌণিক বিচ্ছুরণ বলে। তাহলে কৌণিক বিচ্ছুরণের জন্য আমরা এখানে যদি ওই সমীকরণটা দাঁড় করাই, মিউ বি মাইনাস 1 এ মাইনাস মিউ আর মাইনাস 1 এ, তাহলে এ কমন চলে যায়, এখানে থাকে মিউ বি মাইনাস মিউ আর এ। এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। আরেকটা সংজ্ঞা যদি আমি এখানে দেখি, বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ এবং মধ্যরশ্মির বিচ্যুতির অনুপাত। কৌণিক বিচ্ছুরণ এবং মধ্যরশ্মির বিচ্যুতির অনুপাতকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা। তো মধ্যরশ্মি কোনটা? মধ্যরশ্মি হচ্ছে আসলে হলুদ রশ্মি, এটাকে গড় বিচ্যুতিও বলা যায় বা মধ্যরশ্মির বিচ্যুতিও বলা যায়। আর মধ্যরশ্মি হিসেবে পরিচিত হচ্ছে মূলত হলুদ রশ্মিটা। তাহলে আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই,
মিউ আর এ, আর এখানে আমরা আগেই লিখেছিলাম এই সমীকরণটা, তাহলে এ বাদ যাচ্ছে, বাকি যেটা থাকলো সেটা হচ্ছে মিউ ভি অর্থাৎ বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বিয়োগ লাল আলোর প্রতিসরাঙ্ক, এবং মধ্য মিউ হচ্ছে আসলে গড় প্রতিসরণাঙ্ক। গড় প্রতিসরাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু এদিকে দেখাই। মিউ সমান মিউ ভি প্লাস মিউ আর বাই 2, এটা হচ্ছে গড় প্রতিসরণাঙ্ক বের করার জন্য। তাহলে আমরা এখানে বিচ্ছুরণ ক্ষমতার সমীকরণটা পেয়ে গেলাম। এখানে দেখো বিচ্ছুরণ ক্ষমতার উপরেও কোণের হিসাব, নিচেও কোণের হিসাব, এটার আসলে কোনো একক নাই, এটা একটা মান। তো এটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। তো এটাও আসলে এই সমীকরণটা দিয়েও আমাদের অঙ্ক বা গাণিতিক সমস্যা বা সৃজনশীল প্রশ্ন থাকবে। অনেক সময় এমসিকিউতেও এই মানগুলা দিয়ে প্রশ্নটা জানতে চায়। খুবই সহজ, কিন্তু জানা থাকলে খুবই সহজ। যে ধরো যে একটা বেগুনি আলোর জন্য প্রতিসরাঙ্ক হচ্ছে কোনো আলোর জন্য 1.52, এটা হচ্ছে 1.50, আর এটা হচ্ছে 1.51 বিয়োগ 1। তাহলে এখানে মানটা কত আসবে? এটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। আমি আবার বলি, বেগুনি আলোর জন্য প্রতিসরণাঙ্ক 1.52, লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.50, এবং গড় প্রতিসরণাঙ্ক এখানে আসলে এটা না দিলেও চলে, এটা আমাদের বের করে নেওয়া যায় 1.51। তাহলে প্রশ্ন হলো তাহলে বিচ্ছুরণ ক্ষমতা কত? যদি জানা থাকে তাহলে এটা এমসিকিউতে আসলেও কিন্তু 30 সেকেন্ডের ব্যাপার বের করাটা। আর যদি না জানা থাকে তাহলে কিন্তু আসলে সারাদিন চেষ্টা করলেও এটা হবে না। এই সমীকরণ জানা থাকলেই কেবল এগুলো পারা সম্ভব। তো যে পর্যন্ত আজকে আলোচনা হলো সেই পর্যন্ত যদি প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে পর্যন্ত আলোচনা করা হলো, এতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখতে পারো। কমেন্টসে লিখলে আমরা পরবর্তী ক্লাসে সেটার আবার উত্তর দেব। আর একটা প্রবলেম তো গাণিতিক সমস্যা দিলাম, সেটাও তোমরা চেষ্টা করো। বাসায় সময় নষ্ট না করে বাসায় সুস্থ থাকবে এবং নিজ দায়িত্বে লেখাপড়াগুলো করবে। যতটুকুই পারো পুরাটা বই খালি শুধু বারবার রিডিং দিতে থাকো, পড়তে থাকো। ফিজিক্স একবার পড়লে, একবার মুখস্থ করলেই তোমার সব মনে থাকবে, এই রকম ভাবার কোনো কারণ নাই। ফিজিক্সটা হচ্ছে এটা বারে বারে পড়তে হবে। একটা প্রশ্নের উত্তর যদি 10 বার পড়ো, 20 বার পড়ো, তাহলে তুমি ধীরে ধীরে বুঝতে পারবা যে এর ভিতরে আসলে কি ব্যাখ্যা বলা হচ্ছে। একটা সংজ্ঞা, একটা সূত্র, একটা সমীকরণ তোমাকে বারবার পড়তে হবে। তো এখন যে অফুরন্ত সময় আছে, এই সময়ে অযথা গল্প করে, আড্ডাবাজি করে সময় নষ্ট না করে তুমি বারে বারে পড়তে থাকো। হ্যাঁ, প্রতিটা লাইন বাই লাইন ধরে পড়তে থাকো, বইয়ের মধ্যে কি বলা আছে। যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবা, কিন্তু লাইন বাই লাইন ধরে পড়ো, ধীরে ধীরে পড়ো, পড়তে থাকো, বারে বারে পড়ো এবং অঙ্কগুলা করতে থাকো। হ্যাঁ, যতগুলো অঙ্ক যার কাছে যে বই আছে, যে কোনো বই থেকে অঙ্কগুলা সমাধান করতে থাকো। প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে আমরা তোমাদের সাথে আসি, পাশে আসি। বেশি সমস্যা হলে যোগাযোগ করবা, করে অবশ্যই সমাধান করবা এবং বারে বারে পড়বা। আর এই দুর্যোগময় পরিস্থিতিতে যে টিভিতে দেখতেছো, পত্রিকায় দেখতেছো, বিভিন্ন নিউজে দেখতেছো মাইকিং হচ্ছে যে কিভাবে চলতে হবে, আমাদেরকে কিভাবে বাঁচতে হবে, সেই মতো চলার চেষ্টা করো। হ্যাঁ, আমি কলেজ প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাই যে এইরকম একটা আয়োজন করছে তোমাদের জন্য, যে তোমাদের মঙ্গলের কথা চিন্তা করে, ভালোর কথা চিন্তা করে এরকম একটা ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগানো হলো। হ্যাঁ, এতে তোমরা নিশ্চয়ই উপকৃত হবা। যারা জানে না তাদেরকে একটু তথ্যটা জানিয়ে দাও। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।